হে আল্লাহ, এই রাত্রে আমি কোথায় যাব? এই অন্ধকার রাতে কেউ কি আছো? আমাকে বাঁচাও। আমি জিন। তুমি কি সাহায্য চাও? তুমি যা চাবে আমি তোমাকে তাই দিব। আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি আমার সাথে থাকবে। তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তবে একটি শর্ত আছে। একটি ছেলে হয়েও জিনের সাথে কিভাবে সহবাস করল? হ্যাঁ, এটা কোনো মিথ্যে বা কাল্পনিক ঘটনা না। একটি ছেলে মেয়ে জিনের সাথে সহবাস করছে, জিনটি গর্ভবতীও হয়েছে। আজকে যে গল্পটি আপনাদেরকে বলবো, কেমন হবে যদি সেটা আপনার সাথে ঘটে? তাই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে অবশ্যই দেখবেন, কারণ এটি হবে একটি ব্যতিক্রমী ঘটনা। मैं तुम्हारी 3 विश पूरी करूंगी, लेकिन बदले में तुम मुझे आजाद करोगे। बताओ कैसे मिलेगी तुम्हें आजादी? संभोग करके। লাহোরের একটা মহল্লায় ছিল আলীর বাড়ি। তার বয়স 22 বছর। মুখে রোশনি, চোখে চমক আর মনে যৌবনের জোশ। সে ছিল গভর্নমেন্ট কলেজের ছাত্র, আর তার ছিল দুজন অত্যন্ত কাছের বন্ধু, সামির আর ইমরান। এই তিনজনের বন্ধুত্ব এমন ছিল যে কলেজের লোকেরা বলতো এই তিনজন একে অপরের জন্য জানও দিতে পারে। সামির ছিল খুব তেজি, মজা করতে ভালোবাসত এবং তার জিভে সবসময় কোনো না কোনো মজার কথা থাকত। ইমরানের স্বভাব ছিল একটু লাজুক আর চুপচাপ, কিন্তু মনটা ছিল খুব সাফ। আর আলী ছিল এই তিনজনের নির্ভীক লিডার, যে কোনো মুশকিলে সবার আগে এগিয়ে যেত। প্রতি জুম্মার সন্ধ্যায় তাদের ডেরা হতো পুরনো চায়ের দোকানে, যেখানে সাদ চাচা চা বানাতেন। সেখানে বসে তারা তিনজন ফিল্মের কথা আর ক্রিকেট নিয়ে তর্ক করত, আর এমন মজার কিস্সা বলতো যে পাশে বসা লোকেরাও কান খাড়া করে শুনতে থাকত। এক জুম্মার সন্ধ্যায় তারা তিনজন চায়ের পেয়ালা সামনে রেখে গল্প করছিল। সাদ চাচা পুরনো সময়ের একটা অদ্ভুত দাস্তান শোনাচ্ছিলেন। বাচ্চারা, এই শহরের বাইরে যে পুরনো কবরস্থান আছে সেখানকার কথাই আলাদা। রাতে অদ্ভুত আওয়াজ শোনা যায়। অনেক লোক সেখানে গেছে কিন্তু ফিরে আসেনি, বলে সেখানে জিনেরা থাকে। সামির হেসে বলল, চাচা, এসব পুরনো জামানার কথা, এখন কি জিনের উপর ভরসা করে? কিন্তু ইমরানের মুখে একটা উদ্বেগের ছাপ দেখা যাচ্ছিল। চা চুমুক দিতে দিতে কথা এগিয়ে গেল। আলী বলল, আমার মনে হয় এসব মিথ্যে, জিন টিন তো শুধু গল্পে থাকে। সামির তাঞ্জ করে বলল, হ্যাঁ রে আলী, তুই বলিস তো সবচেয়ে বড় বাহাদুর, তাহলে কবরস্থানের কথা শুনে চুপ করে যাস কেন? ইমরান একটু ইতস্তত করে বলল, ইয়ার, আমি শুনেছি ওই কবরস্থান খুব পুরনো, মুঘল আমলের। লোকে বলে রাতে সেখানে অদ্ভুত জিনিস দেখা যায়। আলীর কাছে এই কথা খারাপ লাগল। সে উঠে দাঁড়ালো, বুক ফুলিয়ে বলল, দেখো, আমি প্রমাণ করে দেব এসব বাকোয়াস। তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে একটা শর্ত লাগাই, আমি আজ রাতে ওই কবরস্থানে একা কাটাব। সামির আর ইমরান প্রথমে হাসল, কিন্তু আলীকে এতটা পাক্কা দেখে তারা রাজি হয়ে গেল। ঠিক আছে, সামির বলল, তুই যদি সারা রাত সেখানে থাকিস আর সকালে ফিরে আসিস, তাহলে আমরা দুজন তোকে 1 মাসের খরচ দেব। আর যদি তুই ভয় পেয়ে পালাস, ইমরান সারারাত করে বলল, তাহলে তুই আমাদের পরের মাসের সব ফিল্ম দেখাবি। শর্ত পাক্কা হয়ে গেল। আলী রাত 12টায় কবরস্থানে যাবে, ফোন বন্ধ করে রাত কাটাবে আর সকাল 6টায় ফিরে আসবে। বাড়ি ফেরার সময় আলীর মনে একটু হালকা ঘাবড়ানি ছিলই, কিন্তু বন্ধুদের সামনে তো ইজ্জতের প্রশ্ন ছিল। বাড়ি পৌঁছে আলী দেখল তার মা রান্নাঘরে খাবার তৈরি করছেন। মায়ের বয়স 50-এর কাছাকাছি, কিন্তু মুখে নূর আর চোখে মহব্বতের চমক। আলী বেটা, এসে গেছিস, খাবার তৈরি, মা ভালোবেসে বললেন। আলী খাবার খেল, কিন্তু তার মন অস্থির ছিল। রাতে যখন বের হওয়ার তৈরি হচ্ছিল, তখন মা জিজ্ঞেস করলেন, বেটা, রাতে কোথায় যাচ্ছিস? আলী মিথ্যে বলল, মা, সামিরের বাড়ি যাচ্ছি, কাল তার পরীক্ষা, পড়তে সাহায্য করব। মা একটু সন্দেহের চোখে তাকালেন, কিন্তু তারপর দোয়া করলেন, আল্লাহ তোকে হেফাজতে রাখুন, সকালে তাড়াতাড়ি ফিরে আসিস। আলীর খুব খারাপ লাগল। সে মায়ের সঙ্গে মিথ্যে বলতে চায়নি, কিন্তু সত্যি বলারও সাহস ছিল না। রাত 11টা বেজে গিয়েছিল যখন আলী বাড়ি থেকে বেরোল। মোটরসাইকেলে চড়ে এসে শহরের বাইরের দিকে রওনা হল। রাস্তায় সামির আর ইমরানের অপেক্ষা ছিল। ইয়ার, এখনো সময় আছে ফিরে যাওয়ার, ইমরান বলল। কখনো না, আলী জবাব দিল, শর্ত তো শর্তই। কবরস্থান শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে ছিল। সেখানে পৌঁছতে পৌঁছতে 12টা বেজে গেল। কবরস্থানের গেট ছিল লোহার, যাতে মরিচা পড়ে গিয়েছিল। ভেতরে খুব অন্ধকার। বস, এখন আমরা যাই,
সামির বলল। সকালে দেখা হবে হিরো। আলী টর্চ জ্বালালো আর গেট খুলে ভেতরে পা রাখল। তার বুক ধরফর করছিল, কিন্তু সে নিজেকে বোঝাচ্ছিল এ তো শুধু কবর, ভয়ের কিছু নেই। কবরস্থানের ভেতরটা খুব পুরনো মনে হচ্ছিল। নানা সাইজের কবর, অনেক গাছ আর ঘাস। আলী একটা বড় কবরের কাছে জায়গা করে বসে পড়ল। হাওয়া ঠান্ডা ছিল, আর গাছের ডালগুলো একটা অদ্ভুত আওয়াজ করছিল, যেন কেউ ফিসফিস করছে। আলী ইয়ারফোন লাগিয়ে গান শুনতে শুরু করল, যাতে ভয়ের অনুভূতি কমে। রাত 2টোর দিকে হঠাৎ ইয়ারফোনের আওয়াজ বন্ধ হয়ে গেল। ব্যাটারি ফুল ছিল, কিন্তু কোনো আওয়াজ আসছিল না। আলী ইয়ারফোন খুলে এদিক ওদিক তাকালো। তারপর তার কানে একটা নরম আওয়াজ এলো, যেন কোনো মেয়ে কাঁদছে। আওয়াজটা কাছ থেকে আসছে মনে হচ্ছিল। আলী টর্চ তুলে চারদিকে আলো ফেলল। হঠাৎ সামনে একটা ছায়া দেখা গেল। সেটা একটা মেয়ে ছিল, এত সুন্দর যে আলীর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। তার মুখে একটা নুরানি আলো ছিল, চোখ দুটো তারার মতো চকচক করছিল। লাল দুপাট্টা হাওয়ায় উড়ছিল আর চুল কাঁধের উপর ছড়িয়েছিল। মেয়েটা তার দিকে এগিয়ে এলো আর নরম গলায় বলল, ভয় পেও না, আমি নূর। তুমি এখানে কেন এসেছ? আলী হোতলাতে হোতলাতে তার শর্তের কথা বলল। আচ্ছা, তাহলে তুমি তোমার বন্ধুদের কাছে প্রমাণ করতে চাও যে তুমি বাহাদুর? জি হ্যাঁ, আলী বলল, যদিও তার গলায় কাঁপুনি ছিল। ঠিক আছে, আমি তোমার সঙ্গে বসব, রাতটা কেটে যাবে। নূর বলল আর আলীর পাশে এসে বসে গেল। নূরের উপস্থিতিতে আলী একটা অদ্ভুত সুকুন অনুভব করছিল। তার গলায় এমন একটা কাশিস ছিল যা আলীকে নিজের দিকে টানছিল। তুমি জিনের উপর বিশ্বাস করো? নূর জিজ্ঞেস করল। না, আমি মানি না, আলী বলল। নূর হেসে বলল, কিন্তু আমি তো নিজেই একটা জিন। আলীর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, কিন্তু নূরের সৌন্দর্য আর দয়ালু গলার জন্য তার মনে কোনো ভয় হল না। নূর আলীকে পুরনো গল্প শোনাল, মুঘল বাদশাদের আমলের, জিনদের দুনিয়ার আর মহব্বতের প্রাচীন আফসানার। আলীর মনে হচ্ছিল সে যেন কোনো স্বপ্নের ভেতর আছে। আলী, তোমার কোনো খাস খোয়াহিশ আছে? নূর জিজ্ঞেস করল। কি মানে? আলী বলল, আমি তোমার সাহায্য করতে পারি, নূর বলল, আর তার চোখ আলীর উপর স্থির হয়ে রইল। আলীর বুক দ্রুত ধরপর করতে লাগল। রাত কেটে যাওয়ার পর যখন সকালের প্রথম আলো দেখা গেল, নূর বলল, আলী, আমাকে যেতে হবে, কিন্তু মনে রেখো আমি সব সময় তোমার সঙ্গে আছি। সকাল 6টায় আলী কবরস্থান থেকে বেরিয়ে এলো। সামির আর ইমরান অপেক্ষা করছিল। ইয়ার, কেমন কাটল? সামির জিজ্ঞেস করল। কিছু খাস নয়, সাধারণ রাত ছিল, আলী বলল, কিন্তু তার মুখে একটা অদ্ভুত নূর ছিল। ওয়াও, তুই সত্যিই সারা রাত কাটিয়েছিস? ইমরান অবাক হয়ে বলল। শর্ত তো শর্ত, আলী বলল। এখন আমার 1 মাসের ট্রিটের বন্দোবস্ত কর। কিন্তু আলীর মন শুধু নূরের খেয়ালে ডুবে গিয়েছিল। সে তার সৌন্দর্য, তার গলা আর তার কথাগুলো ভুলতে পারছিল না। পরের রাত থেকে আলীকে নূরের স্বপ্ন দেখা শুরু হল। স্বপ্নে নূর তার সঙ্গে কথা বলত, তার প্রতিটি খোয়াহিশ জিজ্ঞেস করত আর ওয়াদা করত যে সে তার জীবনকে আরও সুন্দর করে দেবে। একদিন আলী মনে মনে ভাবল, কাশ কলেজের সানা আমার প্রতি মহব্বত করত। সানা ছিল তাদের ক্লাসের সবচেয়ে সুন্দর মেয়ে, যাকে আলী খুব পছন্দ করত। পরের দিন অদ্ভুত ব্যাপার হল, সানা নিজে থেকে আলীর সঙ্গে কথা বলল। প্রথমে আলী হতবাক, তারপর খুশি। ধীরে ধীরে তারা দুজন বন্ধু হয়ে গেল। আলী খুশি ছিল, কিন্তু তার মনে নূরের খেয়ালও বসে গিয়েছিল। রাতে নূর স্বপ্নে এলো আর বলল, আলী, আমি তোমার খোয়াহিশ পূরণ করেছি, কিন্তু সানাকে ভুলে যাও, তুমি শুধু আমার। আলী ঘাবড়ে গেল। নূর, এটা কি বলছ? মহব্বতে শিরকাত হয় না, নূর বলল, আর তার চোখে আগুনের লপট দেখা গেল। আলী ঘুম থেকে উঠে ঘামে ভিজে গিয়েছিল। নূরের প্রভাব আলীর উপর বাড়তে লাগল। সে বন্ধুদের থেকে দূরে সরে গেল, পড়াশোনা ছেড়ে দিল আর বাড়িতে মা বাবার সঙ্গে ঝগড়া করতে লাগল। আলী বেটা, তোমার কি হয়েছে? মা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন। কিছু না মা, শুধু একটু পরেশান, আলী বলল, কিন্তু তার চোখে একটা অদ্ভুত ভীতি ছিল। সামির আর ইমরানও বুঝল আলী বদলে গেছে। ইয়ার, তুই রাতে কোথায় যাস? আমাদের সব জানা আছে, সামির বলল। কিন্তু আলী নূরের কথা চুপ করে রইল। আলী এখন প্রতি রাতে কবরস্থানে যেত আর নূরের সঙ্গে দেখা করত।
নূর তার সঙ্গে কথা বলতো আর তাকে নিজের মহব্বতের বিশ্বাস করাত। আলীর মনে হতো এটা মহব্বত, কিন্তু নূরের হিংসা তার ওপর ভারী হয়ে পড়তে লাগল। যখনই আলী সানার সঙ্গে কথা বলত, নূর রাগে ফেটে পড়ত আর সানাকে ভয়ঙ্কর স্বপ্ন দেখাত। একদিন সানা বলল, আলী, আমাকে একটা মেয়ের স্বপ্ন দেখি যে আমাকে ধমকায়। সে বলে তুমি তার। আলী বুঝল এটা নূরের কাজ। নূর, তুমি এসব কি করছ? রাতে আলী জিজ্ঞেস করল। তুমি শুধু আমার, অন্য কাউকে দেখার হক তোমার নেই, নূর বলল। নূরের প্রভাব আলীর উপর পুরোপুরি হয়ে গিয়েছিল। সে নূর ছাড়া বাঁচতে পারত না। দিনে নূরের খেয়ালে ডুবে থাকত, রাতে কবরস্থানে যেত, কলেজ ছেড়ে দিয়েছিল, বন্ধুরা দূরে সরে গিয়েছিল। সামির আর ইমরান তাকে বোঝানোর চেষ্টা করল, ইয়ার তুই পাগল হয়ে যাচ্ছিস, কিন্তু আলী কিছুই শুনত না। একদিন সামিরের একটা দুর্ঘটনা হল। মোটরসাইকেল থেকে পড়ে তার পা ভেঙে গেল। ইমরানকে রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখতে লাগল। আলী বুঝল এটা নূরের হিংসা। এসব বন্ধ করো, সে নূরকে বলল। তুমি শুধু আমার, বন্ধুদের ভুলে যাও, নূর বলল। আলীর জীবন জাহান্নাম হয়ে গেল। সানা তার থেকে দূরত্ব বানিয়ে নিল। বাড়িতে মা বাবা কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে গেলেন। শেষ পর্যন্ত ইমরান আর সামির তাকে একজন বুজুর্গ আলেম হাফেজ সাহেবের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। হাফেজ সাহেব আলীকে দেখেই সঙ্গে সঙ্গে বুঝলেন, বেটা, তুমি একটা জিনের কবজায় পড়েছ। এটা মহব্বত নয়, এটা একটা লানাত। তিনি বললেন, সব সময় তাবিজ পড়ে থাকো আর দোয়া পড়তে থাকো। আলী তার জীবন আবার শুরু করল। সানার সঙ্গে কথা বলল, বন্ধুদের সঙ্গে আবার বন্ধুত্ব ফিরিয়ে আনল। কিন্তু কখনো কখনো রাতে আলীর মনে নূরের স্মৃতি চলে আসে। সে জানে এই গল্প পুরোপুরি শেষ হয়নি। যদি তোমাদের সঙ্গেও এমন কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে কমেন্টে অবশ্যই বলো। হতে পারে পরের ভিডিও তোমার গল্প নিয়ে হবে।